সম্প্রতি নিউজিল্যান্ডের পার্লামেন্টে এক তরুণী চিৎকার করে এক ধরনের প্রতিবাদ জানিয়েছেন। সেই ভিডিও এখন ভাইরাল হয়েছে। তার নাম হানা রোহতি, 22 বছর বয়সী নিউজিল্যান্ডের এমপি। তিনি নিউজিল্যান্ডের মাওরি নামে একটি আদিবাসী গোষ্ঠীর সদস্য। নিউজিল্যান্ডের কথা বলতে গেলে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে এই দেশের সঙ্গে টক্কর দেওয়ার মতো আর কোনো দেশ নেই। কিন্তু এই দেশ এখন এক প্রাচীন ঝড়ের মধ্যে টালমাটাল হচ্ছে। আমরা যারা মাওরি, আমরা সবাই নিউজিল্যান্ডের আদি বাসিন্দা, কিন্তু এখন এরা সবাই একসঙ্গে নিউজিল্যান্ডের রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেছে। তাদের একটাই দাবি, তাদের অধিকারের কোনো ক্ষতি হওয়া উচিত নয়। এই প্রতিবাদ এখন শুরু হয়নি, এটি কয়েক দশক আগে থেকেই শুরু হয়েছে। সেই সময় থেকে এই প্রতিবাদ চলছে, আর এটি তার একটি নতুন অধ্যায়। আসুন আজ আমরা দেখি নিউজিল্যান্ডে কেন এই প্রতিবাদ দশকের পর দশক ধরে চলছে। বিষয়ে ঢুকলে 900 বা 1000 বছর আগে আমাদের দেশে বিভিন্ন রাজ্য দেখেছি, পাণ্ড্য, কাকতীয়, চোল এরকম। সেই সময় ভারত থেকে 12,000 কিলোমিটার দূরে দক্ষিণ পূর্ব দিকে একটি বড় দ্বীপ ছিল। সেই দ্বীপটি ছিল অত্যন্ত সুন্দর। গুজরাট রাজ্যের মতো আকারের সেই দ্বীপে একজন মানুষও বাস করত না। তার আগেও সেই দ্বীপে মানুষ ছিল বলে ইতিহাসে কোথাও কোনো প্রমাণ নেই। এমনকি দেখার জন্য একজন মানুষও ছিল না। একটি দ্বীপ, কিছু জমি, ব্যাস। তার নাম আপনি বলতে পারবেন না। কেন জানেন? কারণ তখনও সেই জমির কোনো নাম দেওয়া হয়নি। কারণ নাম তো তখনই আসে যখন কেউ সেখানে থাকে। 12 শতকের আগে কিছু মানুষ সেই জমির কাছে গিয়েছিল। তারা কিভাবে গিয়েছিল? পৃথিবীর দক্ষিণ পূর্ব দিকে প্যাসিফিক মহাসাগরের কাছে পলিনেশিয়ান দ্বীপপুঞ্জ নামে কিছু দ্বীপ ছিল। সেখানকার মানুষ মাছ ধরে খাওয়ার ওপর নির্ভর করত। কিন্তু কিছু সময় পর সেখানে মাছ কমে গেল। ফলে খাবারের অভাবে একে একে মানুষ মারা যেতে শুরু করল। তখন তারা সেই জায়গা ছেড়ে নতুন জায়গার খোঁজে বেরিয়ে পড়ল। এই যাত্রায় তাদের একজন নেতা ছিলেন, তার নাম কুপে। তারা সবাই মিলে যেখানে মাছ বেশি পাওয়া যায় সেখানে যাত্রা শুরু করল। তখন কুপের চোখে পড়ল একটি অসাধারণ সুন্দর জমি। সেটাই আমি আগে বলা সেই সুন্দর দ্বীপ। সেখানে পৌঁছানোর পর তারা দেখল সেখানে কোনো মানুষ নেই। তাই সবাই ভাবল এটাই তাদের জন্য উপযুক্ত জায়গা। প্রথমে তারা সেখানে একটি দেবস্থান তৈরি করল। তারপর আবার যেখান থেকে এসেছিল সেখানে ফিরে গেল। তখন তারা তাদের লোকজনকে এই নতুন জমির কথা জানাল। তখন তারা এই জমির নাম রাখল আর্টিওরা। এটাই ছিল সেই দ্বীপের প্রথম নাম। কুপের পথ ধরে সেই দ্বীপের মানুষজন ধীরে ধীরে আর্টিওরায় স্থানান্তরিত হল। সবাইকে সেখানে পৌঁছাতে কয়েক বছর সময় লাগল। 1280 থেকে 1330 পর্যন্ত তারা সেখানে বাসস্থান তৈরি করল। এদের মাওরি বলা হয়। তারা সেখানে স্থায়ী হয়ে সেখানকার অনুর্বর জমিকে চাষের জমিতে রূপান্তরিত করল। তাদের পছন্দের জীবন আনন্দে সুন্দরভাবে কাটাতে শুরু করল। বিশ্বের যুদ্ধ থেকে দূরে থেকে শান্তিপূর্ণ জীবন যাপন করল। কিন্তু 1642-এ তাদের এই সুখে ছেদ পড়ল। তার নাম এবেল ট্যাসমান। তিনি ছিলেন ডাচ। ইউরোপের নেদারল্যান্ডের মানুষদের ডাচ বলা হয়। এখন আমি যে এবেল ট্যাসমানের কথা বলছি তিনি একজন ডাচ। তখন ইংরেজ রাজ্যগুলো ব্যবসার নামে বিভিন্ন দেশ ও অঞ্চলকে তাদের গোলাম বানিয়েছিল। একইভাবে তখন নেদারল্যান্ডও ছিল। পর্তুগাল, ফ্রান্স, স্পেন, জার্মানি সব দেশই ছিল একই রকম। এই ট্যাসমান তার সঙ্গে 110 জনকে নিয়ে বড় বড় জাহাজে ব্যবসার জন্য নতুন জায়গার খোঁজে বেরিয়েছিলেন। এভাবে 4 মাস ঘুরে একদিন তিনি মাওরিদের এই নতুন জমিতে পৌঁছালেন। এই জমির কাছে আসার সময় দূর থেকে জমিটি দেখে ট্যাসমানের সঙ্গে থাকা একজন চিত্রকর সেই জমির একটি সুন্দর ছবি এঁকেছিলেন। তখন সেই চিত্রকর ট্যাসমানকে জিজ্ঞেস করলেন, এই জমির নাম কি রাখব? তিনি বললেন, স্ট্যাটেন ল্যান্ড। তাদের ভাষায় এর অর্থ কোম্পানির নতুন নেদারল্যান্ডস। তারপর তারা সেখানে কয়েকটি তাঁবু খাটাল। এরপর তাদের মধ্যে একটি ছোটখাটো যুদ্ধই হয়ে গেল। ট্যাসমানের দলের কাছে ছিল নতুন নতুন অস্ত্র, আর মাওরিদের কাছে ছিল তীরধনুক আর বল্লম। এখানে যে ছোটখাটো যুদ্ধ হল তাতে অনেকে প্রাণ হারাল। তাই ট্যাসমানের দল এই জমির নাম রাখল মার্ডারার্স বে, অর্থাৎ যেখানে খুন হয়। ইউরোপীয়রা এই নতুন ভূখণ্ডের নাম রাখল নিউজিল্যান্ড। নেদারল্যান্ডের পশ্চিমে একটি অঞ্চলের নাম জিল্যান্ড। তাই ডাচরা এই জমির নাম রাখল নিউজিল্যান্ড। কিন্তু ট্যাসমান যখন নিউজিল্যান্ড থেকে চলে গেলেন তখন তিনি অস্ট্রেলিয়ার কাছে একটি দ্বীপে পৌঁছালেন। পরে সেই দ্বীপের নাম হল ট্যাসমানিয়া। এরপর ট্যাসমান সবাইকে বললেন তিনি এই জমি আবিষ্কার করেছেন। এটি একটি সুন্দর, অসাধারণ জমি বলে বর্ণনা করলেন। তখন ইউরোপীয়দের নজর পড়ল এই জমির ওপর।
1769 অক্টোবর 6 তারিখে জেমস কুক নিউজিল্যান্ডে পৌঁছালেন। সেখানে গিয়ে কুক সেই জমি সম্পর্কে আরও স্পষ্টভাবে জানলেন। মাওরিদের পতন, হ্যাঁ, এই পতন কিভাবে হল এখন বলছি, শুনুন। ক্যাপ্টেন কুক নিউজিল্যান্ডে গিয়ে ফিরে আসার পর ইউরোপে এটি একটি প্রতিযোগিতায় পরিণত হল। নিউজিল্যান্ডে যেতে হবে, জয় করতে হবে। এটি একটি সম্মানের বিষয় হয়ে দাঁড়াল। যে প্রথমে নিউজিল্যান্ডে পৌঁছাবে সে এই জমিকে গোলাম বানাবে। এই প্রতিযোগিতায় প্রথম স্থানে ছিল ফ্রান্স আর ব্রিটেন, কিন্তু ব্রিটেন এই প্রতিযোগিতায় জিতল। ব্রিটেন যখন নিউজিল্যান্ড দখল করল তখন সেখানে উপনিবেশ তৈরি শুরু করল। মাওরিদের জন্য ব্রিটেনের লোকজন অনেক কিছু করে দেওয়ার প্রতিশ্রুতি দিল, কিন্তু মাওরিরা ব্রিটিশদের আগমনে খুশি ছিল না। তারা ব্রিটিশদের বলল, এই জমি ছেড়ে চলে যাও, কিন্তু তারা শুনল না। ফলে দুই পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হল। এই যুদ্ধ একদিন বা দুদিনের নয়, প্রায় 40 বছর ধরে, অর্থাৎ 1840 থেকে 1880 পর্যন্ত চলল। হাজার হাজার মাওরি মারা গেল। কিছু মাওরিকে গোলাম বানানো হল, আর কিছু মানুষ তাদের প্রাণ বাঁচাতে সেই জমি ছেড়ে চলে গেল। তখন ব্রিটিশরা বলল, এই অঞ্চলে অশান্তি বেড়ে গেছে, ব্যবসা শান্তিপূর্ণভাবে চালাতে হলে এসব থাকলে চলবে না। তাই তারা আইন আনল, তারপর সরকার গঠন করল। সেই সময় নতুন গঠিত সরকারের জন্য একজন নতুন গভর্নর নিযুক্ত হলেন। তখন সেখানকার মাওরিরা বলল, তাদের কথা শুনতে হবে, তাদের দাবি মেনে নিতে হবে, এই দেশে ব্রিটিশদের সঙ্গে সমান মর্যাদা দেওয়া হবে। এভাবে তারা একটি চুক্তিতে এল, সেটাই ট্রিটি অফ ওয়াইটাঙ্গি। এই চুক্তির ওপর ব্রিটিশরা সেখানকার সব মাওরিদের কাছ থেকে সই নিল। এই চুক্তি সম্পন্ন হওয়ার পর জানা গেল ব্রিটিশরা যা বলেছিল তা একরকম, আর মাওরিদের বোঝা হয়েছিল অন্যরকম। আরও স্পষ্ট করে বললে, মাওরিদের অধিকার সম্পূর্ণ ছিনিয়ে নেওয়া হল। এখান থেকে মাওরিদের বের করে দেওয়ার জন্য ব্রিটিশরা আবার ঝগড়ায় নামল, আবার যুদ্ধ করল। কিন্তু তখন মাওরিদের কাছে আধুনিক অস্ত্র ছিল না, বেশি সৈন্যও ছিল না। ফলে এই যুদ্ধে তারা হেরে গেল। তারপর ধীরে ধীরে ব্রিটিশরা ব্রিটেন থেকে সেখানে আসতে শুরু করল। শুধু আসাই নয়, সেখানে স্থায়ী হল। কিছু সময় পর তারা পুরোপুরি নিউজিল্যান্ড দখল করল। ব্রিটিশরা সেখানে চাষবাস শুরু করল, রেললাইন তৈরি করল, শহর বানাল। খুব অল্প সময়ে নিউজিল্যান্ড একটি ভালো ব্যবসায়িক দেশে পরিণত হল। 1880 পর ব্রিটেন সরকার ব্রিটেন থেকে আসা সবাইকে বলল, এই দেশের যেখানে ইচ্ছে সেখানে থাকতে পারো। ফলে পুরো নিউজিল্যান্ড ব্রিটিশদের দখলে চলে গেল। শুধু তাই নয়, ব্রিটেন সরকার শাস্তিপ্রাপ্ত অপরাধীদের অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে পাঠাতে শুরু করল। মোটের ওপর বলতে গেলে সেই সময় যারা ব্রিটেন ছেড়ে নিউজিল্যান্ডে এসেছিল তারা সবাই নিউজিল্যান্ডের বাসিন্দা হয়ে গেল। আশ্চর্যের বিষয়, যারা ব্রিটেন থেকে নিউজিল্যান্ডে এসেছিল তারাই 1907 স্বাধীনতার জন্য প্রতিবাদ করল। কিন্তু আমাদের ভারতের মতো পূর্ণ স্বাধীনতা নিউজিল্যান্ড একবারে পায়নি। 1907 আংশিক স্বাধীনতা এল, অর্থাৎ তারা ব্রিটিশদের গোলাম না হয়ে স্বাধীন হল, কিন্তু তখনও সেখানে ব্রিটিশ শাসন চলছিল। তারপর 1948 আরও কিছু স্বাধীনতা এল, তখন তাদের নাগরিকত্ব দেওয়া হল। তার আগে তারা নিউজিল্যান্ডের নাগরিক ছিল না। এই স্বাধীনতার পরই তারা সেই দেশের নাগরিক হল। সেই বছরের শেষে নিউজিল্যান্ড ব্রিটিশদের থেকে মুক্তি পেল। 1986-তে সংবিধানও পাস হল, কিন্তু তখনও বিচার ব্যবস্থা ব্রিটেনের সঙ্গে জড়িত ছিল। 2003 পর্যন্ত এই অবস্থা ছিল। সেই বছর নিউজিল্যান্ডে নিজস্ব সুপ্রিম কোর্ট এল। আরও আশ্চর্যের বিষয়, স্বাধীনতা এলেও ব্রিটেনের রানী এখনও নিউজিল্যান্ডের রাষ্ট্রপ্রধান। একইভাবে ব্রিটেনের রাজাও নিউজিল্যান্ডের প্রেসিডেন্ট। এখন তাদের অধিকারের কথা বলতে গেলে ব্রিটিশরা এটাকে একটি আলাদা দেশ মনে করে। মাওরিদের সমস্যা কি? কেন সেই তরুণ এমপি পার্লামেন্টে এতটা প্রতিবাদ জানালেন? এর উত্তর জানতে হলে আমাদের আবার ফ্ল্যাশব্যাকে যেতে হবে। ব্রিটিশরা যখন নিউজিল্যান্ডে এল তখন থেকেই তাদের সমস্যা বাড়তে শুরু করল। প্রথমত, তাদের অধিকার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। ব্রিটিশরা তাদের অধিকার পুরোপুরি ছিনিয়ে নিল। তখন থেকে এখন পর্যন্ত কেউ মাওরিদের অধিকারের কথা স্বীকার করেনি। তাই এই দেশে সবসময় তাদের প্রতিবাদ চলছে। তবে এর আগে এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন জাসিন্ডা আর্ডার্ন। তিনি মাওরিদের কিছু দাবি শোনার জন্য একটি বিল আনার চেষ্টা করেছিলেন। শুধু তাই নয়, মাওরিদের ইতিহাস পাঠ্যপুস্তকে যুক্ত করার জন্য সংস্কার আনলেন। বিশেষ করে তাদের ইতিহাস স্কুলের পাঠ্যপুস্তকে থাকবে। তাদের ওপর কেউ অত্যাচার করলে সেটাও পাঠ্যক্রমে থাকবে। এছাড়া মাওরিদের নতুন বছরকে সরকারি ছুটি করতে হবে।
এবং নিউজিল্যান্ডের মন্ত্রিসভায় মাওরিদের জন্য একজন প্রতিনিধি থাকতে হবে। এসবি সাবেক প্রধানমন্ত্রী এনেছিলেন, কিন্তু মাওরিদের জনসংখ্যা দেশের মোট জনসংখ্যার 17%। এত কম বলেই হয়তো এই দেশে কেউ তাদের পাত্তা দেয় না। তবে কিছুকাল আগে মাওরিরা পড়াশোনা শুরু করেছে। তাদের জন্য মাওরি নামে একটি রাজনৈতিক দলও গঠন করেছে। একবার কি হয়েছিল, রাওয়ারিত নামে মাওরি দলের একজন সদস্য পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার সময় স্পিকার তাকে থামিয়ে বসতে বললেন, কারণ সেই সদস্য টাই পরেননি। নিউজিল্যান্ডের পার্লামেন্টের নিয়ম অনুযায়ী সবাইকে টাই পরতে হয়, কিন্তু রাওয়ারিত তার বংশপরম্পরায় পাওয়া একটি হারের মতো চেন টাইয়ের বদলে পড়েছিলেন। সেই বিষয়টি স্পিকারকে বলতে গেলে স্পিকার শুনলেন না এবং তাকে বাইরে যেতে বললেন। তখন সেই সদস্য বললেন, এটি শুধু টাই নয়, এটি আমাদের মাওরিদের সম্মান। তখন এই বিষয়টি বিশ্বব্যাপী ভাইরাল হয়েছিল। এখন আলোচনার বিষয় হল বিল। এই ভিডিওর শুরুতে আমি একটি চুক্তির কথা বলেছিলাম, সেটাই মাওরি ও ব্রিটিশদের মধ্যে ওয়াইটাঙ্গি চুক্তি। এই চুক্তিতে ব্রিটিশরা বলেছিল তারা মাওরিদের রক্ষা করবে, সব রকমে তাদের পাশে থাকবে, কিন্তু ব্রিটিশরা সেই কোনো প্রতিশ্রুতি পালন করেনি। বরং তখন পর্যন্ত মাওরিদের মালিকানায় থাকা জমিগুলো ব্রিটিশদের হাতে চলে গেল। এমনকি মাওরিদের সংস্কৃতি, ঐতিহ্য ধ্বংস করে দেওয়া হলো। সবকিছু ব্রিটিশ ধাঁচে বদলে দেওয়া হলো, তাদের পরিচয় ভুলে যাওয়ার মতো করে দেওয়া হলো। কিন্তু এখন এসব কার্যকর করার জন্য দেশের সব দলই জোর দিচ্ছে। মাওরিরাও বিশ্বাস করে এই বিল পাস হলেই তাদের ভবিষ্যৎ আছে। কিন্তু সম্প্রতি পার্লামেন্টে সেই তরুণ এমপি একটি বিলের কপি ছিঁড়ে প্রতিবাদ জানিয়েছেন, যা ভাইরাল হয়েছে। কিন্তু এখানে তিনি যে বিল ছিঁড়েছেন সেটি সরকার মাওরিদের সমর্থনে পেশ করেছিল বলে দাবি করলেও কোনো প্রতিশ্রুতি ছাড়া একটি সাধারণ বিল ছিল। তাই সেই তরুণ এমপি রেগে গিয়ে তার মাওরি ভাষায় গান গাইতে গাইতে, হাঁকা নৃত্য করতে করতে সেই বিলের কপি ছিঁড়ে ফেললেন। এভাবে পার্লামেন্টে মাওরিরা সবসময় লড়াই করে চলেছে, কিন্তু এই নিকৃষ্ট ব্রিটিশরা প্রতিটি দেশকে শোষণ করে তাদের অধিকার, জমি, স্বাধীনতা কেড়ে নিয়ে রাক্ষসী আনন্দ পায়। ভিডিও পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন। এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। দেখার জন্য ধন্যবাদ।